ওয়েলকাম টু মাই ইউটিউব ক্লাস। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা স্টাডি করব আসাম ডায়েরি রিক্রুটমেন্টের 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেডের যে সামনে এক্সাম আসবে 2024-এ গভর্নর্স জেনারেল অ্যান্ড ভাইসরয়স অফ ইন্ডিয়া। আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করেছি, তারপর সিলেবাস দেখেছি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে যে টপিকগুলি পেয়েছিলাম এই টপিক থেকে অলরেডি একটি টপিক ফেমাস স্লোগানস অফ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, এই টপিকটি আমরা কভার করে নিয়েছি 2টি ক্লাসের দ্বারা। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আসলাম, এত ইম্পর্টেন্ট একটি টপিক, এবং টপিকের মধ্যে আমরা আলোচনা করব জেনারেল নলেজ রিলেটেড অন্যান্য টপিকগুলি। তো দেখবেন এক্সামের মধ্যে এই টপিক থেকে মেবি 4-5টি কোয়েশ্চন আসতে পারে। সব টপিক যে আলোচনা করব সম্পূর্ণ আলোচনার মধ্য থেকে। তো আপনি যদি আসাম ডায়েরি রিক্রুটমেন্টের একজন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, এসএসসি হতে পারে, আপনার যে কোনো পুলিশের এক্সাম হতে পারে, যে কোনো ইভেন এন্ট্রান্স এক্সাম হতে পারে, যে কোনো এক্সামের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, তাহলে এই ক্লাসটি আপনার জন্য ইম্পর্টেন্ট ক্লাস। কেননা এই ক্লাসটি হচ্ছে জেনারেল নলেজের ক্লাস এবং জেনারেল নলেজ প্রতিটি সাবজেক্ট এবং প্রতিটি এক্সামের মধ্যে এই জেনারেল নলেজ রিলেটেড কোয়েশ্চন আসে। তো আজকে আমরা ক্লাসটি শুরু করি। ফার্স্ট অফ অল আমি লিখেছি এখানে হাইলাইট করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আমরা কিছু পয়েন্ট জানবো। তারপর যে পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসবে বা এসেছিল বা আসে, এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব, এক্সট্রা কোনো পয়েন্ট আলোচনা করব না। তারপর হচ্ছে বেঙ্গল নিয়ে আমরা জানবো, তারপর ব্যাটেল অফ পলাশি নিয়ে জানবো এবং আরও কিছু পয়েন্ট লিখেছি যে পয়েন্টগুলি নিয়ে আমরা জানবো, এবং গভর্নর কখন থেকে শুরু হয়, তারপরে ফার্স্ট গভর্নর কে ছিলেন, তারপর হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন, ফার্স্ট ভাইসরয় কে ছিলেন, ফার্স্ট ভাইসরয় অ্যান্ড ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া কে ছিলেন, এগুলি আমরা জানবো। এবং কোন কোন অ্যাক্ট এসে এই নামগুলিকে পরিবর্তন করা হয়েছিল, এগুলি আমরা ভালো করে বিস্তারিত জানবো। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখে নেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বে আরও 1-2টি পয়েন্ট আমাদেরকে জানতে হবে, যে এক্সামের মধ্যে প্রায় সময় আসে যে ফার্স্ট ইউরোপিয়ান যিনি ভারতের মধ্যে এসেছিলেন তিনি হলেন, আমরা সবাই জানি, ভাস্কো ডা গামা। আমরা সবাই জানি যে ফার্স্ট ইউরোপিয়ান এক্সামের মধ্যে আসে যে ফার্স্ট ইউরোপিয়ান কে যিনি ভারতের মধ্যে এসেছিলেন, ভাস্কো ডা গামা। অথবা এক্সামের মধ্যে আসে ফার্স্ট নাবিক কে যিনি ভারতের মধ্যে এসেছিলেন পর্তুগিজ থেকে, তখন আনসার হবে ভাস্কো ডা গামা। তো ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ নাবিক ছিলেন, পর্তুগিজ থেকে তিনি ভারতের মধ্যে এসেছিলেন। ভালো করে বুঝবেন মেইন পয়েন্টগুলি যেগুলো এক্সামে এসেছিল এবং আসবে সম্ভাবনা রয়েছে, এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব। তো অনেকটা প্রশ্ন আসতে পারে ভাস্কো ডা গামা থেকে। কীরকম প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে ফার্স্ট অফ অল হতে পারে ফার্স্ট ইউরোপিয়ান কে ভারতের মধ্যে এসেছিলেন। তো ফার্স্ট ইউরোপিয়ান হচ্ছেন ভাস্কো ডা গামা, যিনি ভারতের মধ্যে এসেছিলেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সামের মধ্যে আসতে পারে যে ফার্স্ট পর্তুগিজ নাবিক কে ভারতের মধ্যে এসেছিলেন, আনসার হচ্ছে ভাস্কো ডা গামা। এবং সেম ফার্স্ট আমি যদি বলি যে কে সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন, ভারতের মধ্যে আসার সমুদ্রপথটি আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন ভাস্কো ডা গামা। তো 3-4টি প্রশ্ন এই ভাস্কো ডা গামা থেকে আসতে পারে, তাহলে দেখে নিন। এবং আরেকটি প্রশ্ন রয়েছে, যদি এক্সামের মধ্যে আসে যে সেকেন্ড টাইম কে ভারতের মধ্যে এসেছিলেন ইউরোপ থেকে, সেকেন্ড টাইমও সেম ভাস্কো ডা গামা এসেছিলেন। তো আমরা কয়েকটা প্রশ্ন দেখলাম। ফার্স্ট অফ অল ফার্স্ট ইউরোপিয়ানকে ভারতে এসেছিলেন ভাস্কো ডা গামা। তারপরে পর্তুগিজ কে নাবিক ছিলেন যিনি ভারতের মধ্যে এসেছিলেন, ভাস্কো ডা গামা। কে সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন ভারতে আসার, ভাস্কো ডা গামা। তারপর হচ্ছে কে সেকেন্ড টাইম ভারতের মধ্যে এসেছিলেন, তা হচ্ছে ভাস্কো ডা গামা। অনেকটা আনসার আমরা শিখে নিলাম এই ভাস্কো ডা গামা থেকে। তারপর কয়েকটি পয়েন্ট দেখে নেই। ভাস্কো ডা গামা হলেন, তিনি পর্তুগিজ একজন নাবিক, এবং তিনি পর্তুগিজ থেকে ভারতের মধ্যে যাত্রা করেন সমুদ্রপথে, এবং তিনি যাত্রা শুরু করেন আমরা জানি 1498-এ যাত্রা শুরু করেন 20 মেতে। মনে রাখবেন এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি, যা কথা বলছি আপনাদের জন্য নলেজ, যে বা যারা ক্লাস ওয়াচ করছেন এই কথাগুলি হচ্ছে নলেজ। পয়েন্টগুলি আপনারা মনে রাখবেন। শুধু যে ভাইসরয় আর গভর্নর নিয়ে আলোচনা করবো তা নয়, যে পয়েন্টগুলি আসবে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতে হলে আমাদের জানতে হবে ইউরোপিয়ানদের বিষয় নিয়ে। তো ইউরোপিয়ান কে এসেছিল এগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসে, তাই ইউরোপিয়ান ভাস্কো ডা গামা নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা দেখব
কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাপ্রুভেল দিয়েছিলেন, তিনি হলেন এলিজাবেথ। এলিজাবেথ সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন এসেছিল, কখন এস্টাবলিশ হয়েছিল, এগুলি জানবো। তারপরে বেঙ্গল নিয়ে জানবো। এগুলি ইম্পর্টেন্ট পয়েন্টগুলি, যেগুলি শুধু ক্লাস নয়, আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার যা স্টাডি করেছিলাম জীবনের সমস্ত স্টাডির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ক্লাসটি ভালো করে শুনবেন, বুঝবেন এবং আপনি বারবার শুনবেন। তখন আপনার আর স্টাডি করতে হবে না, এক্সট্রা বুক পয়েন্টগুলি একদম মাইন্ডে সেট আপ হয়ে যাবে। তখন আপনার এক্সামের জন্য কোনো ডাউট থাকবে না। ইনশাল্লাহ এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। তো আমরা দেখে নেই, ভাস্কো ডা গামা যিনি পর্তুগিজ নাবিক ছিলেন, তিনি ভারতের মধ্যে প্রথম এসেছিলেন, ইউরোপিয়ান ছিলেন। তিনি ওনার জার্নি শুরু করেছিলেন নাবিক হিসাবে ওনার পর্তুগিজ থেকে 1498-এ, অর্থাৎ 1498-তে উনি জার্নি শুরু করেন 20 মেতে। উনি জার্নি করে করে যখন আফ্রিকাতে এসে পৌঁছেন, আফ্রিকাতে এসে আসার পর ওনাকে ভারতের যে আটলান্টিক মহাসাগর দিয়ে এসেছিলেন। আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভাস্কো ডা গামা কোন মহাসাগর দিয়ে এসেছিলেন? তিনি আটলান্টিক মহাসাগর দিয়ে এসেছিলেন। যখন উনি আফ্রিকাতে আসেন, আফ্রিকাতে আসার পর ওনাকে আরেকজন নাবিক বলতে পারেন বা আরেকজন মানুষ হেল্প করেছিলেন, যে মানুষটির নাম হচ্ছে আহমদ ইবনে মাজিদ। ওই মানুষটির নাম হচ্ছে আহমদ ইবনে মাজিদ। মনে রাখবেন, ভাস্কো ডা গামা যখন পর্তুগিজ থেকে উনি জার্নি শুরু করে সমুদ্রপথে, যখন ও আফ্রিকাতে এসে পৌঁছেন, আফ্রিকা কন্টিনেন্টের পাশে উনি পৌঁছেন, আটলান্টিক মহাসাগর দিয়ে উনি জার্নি শুরু করেছিলেন, তখন ওনাকে আহমদ ইবনে মাজিদ হেল্প করেছিলেন যে আফ্রিকা টু ইন্ডিয়া, অর্থাৎ আফ্রিকা টু ইন্ডিয়ার মধ্যে রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন। ইন্ডিয়া অর্থাৎ আফ্রিকা টু ইন্ডিয়া, এই যে সমুদ্র রাস্তাটি রয়েছে, এই সমুদ্র রাস্তা কোন দিকে গেলে আপনি ইন্ডিয়া যেতে পারবেন, এই বুদ্ধিটি, এই সাজেশনটি এই আহমদ ইবনে মাজিদ দিয়েছিলেন ভাস্কো ডা গামাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, যখন উনি আহমদ ইবনে মাজিদ থেকে এই সাজেশন পেলেন, তখন তিনি আফ্রিকা থেকে সোজা উনি চলে আসলেন, অর্থাৎ সোজা চলে আসলেন আফ্রিকা থেকে সোজা ইন্ডিয়ার দিকে রওনা শুরু করলেন আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে। যখন আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে তিনি আসতে শুরু করেন, তো তখন এসে তিনি, আমরা দেখেছি ইন্ডিয়ান ম্যাপ যদি আমরা দেখি, তাহলে এই পাঁচটা হচ্ছে, আপনারা ভালো করে দেখবেন, কেরালা। তো তিনি এই জায়গাটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের পাশ। তো আমরা বলে থাকি আরব মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর হয়ে আরব মহাসাগরের এসে উনি আটলান্টিক মহাসাগরের পাশাপাশি এসে কেরালা এসে উনি কী করেন, ইন্ডিয়ার মধ্যে পৌঁছেন। কেরালা এসে ইন্ডিয়ার মধ্যে আসেন। তারপরে দেখেন, এতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যখন উনি কেরালা আসেন তখন আমরা দেখব, যখন উনি এই যে আমরা ভারতের ম্যাপ যদি আমরা এখানে এই জায়গার মধ্যে, এই স্টেটটা হচ্ছে কেরালা, এই স্টেটের মধ্যে যখন উনি আটলান্টিক মহাসাগর থেকে আসেন, আরেকটি প্রশ্ন মনে রাখবেন, যখন আমি একটি কথা বলবো আপনারা মনে রাখবেন, পয়েন্টটি ইম্পর্টেন্ট, এক্সামে এসেছিল। কখনো এক্সামের মধ্যে আসে যে কোন মহাসাগরটি এস শেপের মতো, ইংলিশ লেটার এস শেপের মতো কোন মহাসাগরটি, অর্থাৎ আটলান্টিক মহাসাগরটি ইংরেজি লেটার এস শেপের মতো। তো ভাস্কো ডা গামা যখন আফ্রিকা থেকে সফর করে করে তিনি যখন ভারতের দিকে অগ্রসর হতে যাচ্ছিলেন, অগ্রসর হয়ে তিনি ভারতের এই কেরালা স্টেটের এসে পৌঁছেছিলেন। এই জায়গাটার নাম তখন ছিল কোজিকট, অর্থাৎ কালিকটও বলা হয়, কোজিকটও বলা হয়, বর্তমানে কালিকটও বলা হয়, কোজিকটও বলা হয়। তো কোজিকটে তিনি এসে ল্যান্ড করেছিলেন। তো কখনো প্রশ্ন আসতে পারে যে ভাস্কো ডা গামা যখন সমুদ্র পথে দিয়ে আটলান্টিক মহাসাগর দিয়ে তিনি ভারতের মধ্যে এসে প্রবেশ করেছিলেন, তখন তিনি কোথায় অবস্থান করেছিলেন, কোথায় ল্যান্ড করেছিলেন? তখন ফার্স্ট তিনি ল্যান্ড করেছিলেন কেরালার মধ্যে, অর্থাৎ কোজিকটের মধ্যে, কালিকটের মধ্যে তিনি ল্যান্ড করেছিলেন। তো যখন কালিকটের মধ্যে ল্যান্ড করেন, তখন ভারতের রাজা ছিলেন, তখন মুঘলের সাম্রাজ্য চলছিল। আমরা যখন মুঘলের এম্পায়ার পড়ব, মুঘলের সাম্রাজ্য পড়ব, তখন মুঘল সম্পর্কে একটু এক্সপ্লেন করে, এলাবোরেট করে আমরা শিখব। এখন আর মুঘলের দিকে যাচ্ছি না। তখন ভারতের রাজা ছিলেন আকবর। তখন আকবরের রাজত্ব চলছিল। আকবরের রাজত্ব করেছিলেন, আমরা সবাই জানি 1556 থেকে আমরা জানি 1605 অবধি পর্যন্ত আকবরের রাজত্ব ছিল। তো
আকবরের রাজত্ব ছিল 1556 থেকে 1605 অবধি পর্যন্ত আকবর রাজা ছিলেন, মুঘলের রাজা ছিলেন ভারতবর্ষের। তো যখন তিনি কলিকটে এসে পৌঁছেন তখন আসতে পারে প্রশ্ন যে ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে এসেছিলেন প্রথমবার তখন ভারতের রাজা কে ছিলেন, মুঘলের রাজা কে ছিলেন? তখন মুঘলের রাজা ছিলেন আকবর। আমরা জানি যার ডিউরিং মানে রাজত্বর পিরিয়ড হচ্ছে 1556 থেকে 1605 অবধি পর্যন্ত আকবরের রাজত্ব। তখন কলিকটের শাসন ছিলেন জামরিন, মনে রাখবেন, তখন কলিকটের শাসন ছিলেন জামরিন। তখন কলিকটের শাসক ছিলেন, অর্থাৎ তিনি রুল করছিলেন কলিকটের এলাকায়, অর্থাৎ কোজিকোটে জামরিন শাসন করছিলেন এবং ভারতের রাজা ছিলেন আকবর। এরপর দেখেন সেকেন্ড টাইম যখন ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন তখন আর এই সেকেন্ড টাইম জাস্ট মনে রাখবেন সেকেন্ড টাইম ইউরোপিয়ান কে এসেছিলেন ভারতবর্ষের মধ্যে, সেকেন্ড টাইম ইউরোপিয়ান এসেছিলেন, ভাস্কো দা গামা সেকেন্ড টাইম এসেছিলেন। তো আমরা ভাস্কো দা গামা থেকে এই পয়েন্টগুলি আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। এই পয়েন্টগুলি আমাদের ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলি আমাদের এক্সামের মধ্যে আসবে, এই পয়েন্টগুলি আমরা মনে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ভাস্কো দা গামা নিয়ে কয়েকটি পয়েন্ট জানলাম, শিখলাম এবং এই পয়েন্টগুলি আমাদের এক্সামে আসবে। নেক্সট হচ্ছে আমরা দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানার পূর্বে আমরা একটি জিনিস জানতে হবে। আমরা জানি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় 16th সেঞ্চুরিতে, অর্থাৎ 1600 শতকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় তখন ইংল্যান্ডের রানী ছিলেন, অর্থাৎ কুইন ছিলেন এলিজাবেথ ওয়ান। ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ ওয়ান। ইংল্যান্ডের রানী ছিলেন আমরা সবাই জানি এলিজাবেথ ওয়ান। এলিজাবেথ ওয়ান ছিলেন, আমরা যদি বলি এলিজাবেথ ওয়ান ছিলেন ইংল্যান্ডের এবং আয়ারল্যান্ডের রানী বা কুইন ছিলেন। তো এলিজাবেথ ওয়ান নিয়ে আমরা 2-4টি কথা শিখে নেই, এক্সামে আসতে পারে। এলিজাবেথ ওয়ান হলেন হেনরি অ্যান্ড অ্যানি, ওনার বাবা মা ছিলেন হেনরি অ্যান্ড অ্যানি, ও হেনরি আর অ্যানির একমাত্র সার্ভাইভেল চাইল্ড ছিলেন এলিজাবেথ ওয়ান। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হেনরি অ্যান্ড অ্যানির একমাত্র সার্ভাইভেল অর্থাৎ জীবিত সন্তান ছিলেন এলিজাবেথ ওয়ান। তো এলিজাবেথের জন্ম আমরা যদি দেখি, এলিজাবেথের জন্ম হয়েছিল 7 সেপ্টেম্বর। এলিজাবেথের জন্ম হয়েছিল 7 সেপ্টেম্বর 1533-তে। এলিজাবেথের জন্ম হয়েছিল 7 সেপ্টেম্বর 1533-তে। তো মৃত্যু কখন হয়েছিল আমরা একটু পরে জানি। তারপর দেখেন এলিজাবেথ ওয়ান যখন কুইন ছিলেন, ডিউরিং দ্য পিরিয়ড অফ এলিজাবেথ ওয়ান তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়, অর্থাৎ রয়্যাল চার্টার পেয়ে, রাজকীয় সনদ পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় 16th সেঞ্চুরিতে। মনে রাখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় 16th সেঞ্চুরিতে, 1600 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় তখন নেক্সট ইয়ারে 1601 সালে, অর্থাৎ 1601 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি ভারতের মধ্যে এসেছিলেন। প্রশ্ন আসে যে ফার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি কখন এসেছিলেন, কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়েছিল ভারতের মধ্যে, ভারতে আসার পূর্বে কোথায় এস্টাবলিশ হয়েছিল, কখন বেঙ্গলে এস্টাবলিশ হয়েছিল। এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি নোট করে রাখবেন এবং যদি না বুঝেন তাহলে বারবার শুনবেন, বুঝে নেবেন। এত ইম্পর্টেন্ট ক্লাসটি আপনাদের জন্য। তারপরে দেখে নেন ফার্স্ট 1601 সালে, অর্থাৎ 1601-এ 1601 সালে স্যার জেমস, আমরা যদি ল্যাঙ্কেস্টার বলি, স্যার জেমস ভারতের মধ্যে এসেছিলেন। স্যার জেমস ল্যাঙ্কেস্টার হতে পারে, ল্যাঞ্চেস্টার হতে পারে, অনেক সময় প্রনাউন্সিয়েশন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন রয়েছে, তারপর ইংলিশ বিভিন্ন প্রনাউন্সিয়েশন হয়ে থাকে, তাহলে হচ্ছে একটি প্রপার নাউন। তো আমরা যদি দেখে নেই স্যার জেমস এসেছিলেন 1601 সালে ভারতবর্ষের মধ্যে এজ এ প্রতিনিধি হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা স্প্রেড করা যায়, কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ভারতের মধ্যে কোনো ট্রেড করা যায় কিনা, ভারতের মধ্যে কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই সব জানার জন্য উনি 1601 সালে ভারতবর্ষের মধ্যে স্যার জেমস এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হয়ে। মনে রাখবেন ফার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি কে এসেছিলেন? স্যার জেমস। এখন কখন এসেছিলেন? 1601 সালে ভারতবর্ষের মধ্যে এসেছিলেন। তারপর দেখেন উনি 1610 অর্থাৎ 1603 সালে আবার রিটার্ন হয়ে যান, উনি রিটার্ন হন।
রিটার্ন টু ইংল্যান্ড, আবার তিনি ইংল্যান্ডে ফিরে যান। কেন ফিরে যান? তখন 1603 সালে আমরা সবাই জানি 24 মার্চ এই কুইন এলিজাবেথের 1603 সালে 24 মার্চ অর্থাৎ 1603 সালে 24 মার্চে কুইন এলিজাবেথ ওয়ানের ডেথ হয়, অর্থাৎ মৃত্যুবরণ করেন উনি। তো যখন কুইন এলিজাবেথ ওয়ানের মৃত্যুবরণ হয় তখন 24 মার্চ 1603 সালে স্যার জেমস ভারতের মধ্যে ছিলেন, তিনি ভারত থেকে রিটার্ন হয়ে যান। অর্থাৎ অসুস্থতা যখন ছিল তখন রিটার্ন হতে পারেন অথবা মৃত্যুর পরে রিটার্ন হতে পারেন, তা হিস্ট্রিতে তেমন মেনশন নেই। আপনারা যদি ব্রিটিশ হিস্ট্রি পড়তে চান তাহলে পড়ে নেবেন, ব্রিটিশ হিস্ট্রি এত ইন্টারেস্টেড হিস্ট্রি রয়েছে, দেখবেন আপনারা পরে শিখতে পারবেন। তাহলে আমাদের এতটুকু আমরা শিখলাম যে এলিজাবেথ ওয়ানের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রয়্যাল চার্টার অর্থাৎ রাজকীয় সনদ দেওয়া হয়। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় 1600 শতকে। 1600 শতকে এস্টাবলিশ হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে একজন প্রতিনিধি স্যার জেমস এসেছিলেন ভারতবর্ষের মধ্যে 1601 সালে এবং তিনি রিটার্ন হয়ে যান 1603 সালে আবার ইংল্যান্ডের মধ্যে, কেননা এলিজাবেথ ওয়ানের মৃত্যু হয়েছিল 24 মার্চ 1603 সালে। তো আমরা দেখলাম এলিজাবেথ ওয়ান হচ্ছেন হার্নি অ্যান্ড অ্যানি একজন একমাত্র সার্ভাইভাল চাইল্ড এবং ওনার জন্ম হয়েছিল 7 সেপ্টেম্বর 1533-তে এবং মৃত্যুবরণ করেছিলেন 24 মার্চ 1603-তে অর্থাৎ 1603-এ। তো আমরা এতটুকু জেনে নিলাম। এখন আমরা দেখে নেই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে কখন এস্টাবলিশ হয়েছিল। মনে রাখবেন আমাদের ভারতবর্ষে এস্টাবলিশ হওয়ার পূর্বে যখন ভারতবর্ষে সেট আপ হবে, কোম্পানিটা ফ্যাক্টরিটা লাগবে, এই ফ্যাক্টরিটা ভারতবর্ষে সেট আপ হওয়ার পূর্বে জাভা নামক একটি আইল্যান্ড ইন্দোনেশিয়ার মধ্যে সেট আপ হয়েছিল। জাভা নামক একটি আইল্যান্ড ইন্দোনেশিয়ার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ হয়েছিল। তারপর ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে 1608 অর্থাৎ 1608 সালে ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে 1608 সালে। এক্সামে আসবে কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে আসে, সেট আপ করে 1608 সালে এবং সে সেট আপ করে সুরত এই জায়গার মধ্যে এসে তার কোম্পানি ফ্যাক্টরি সেট আপ করে ভারতবর্ষের মধ্যে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে এবং প্রথম আসার পর সুরতের মধ্যে 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়। মনে রাখবেন পয়েন্টটি, এবং এর থেকে এক্সামে যে কোনো রকম কোয়েশন আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে। যা পয়েন্ট বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন দেখবেন এতটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আর শুধু যে একটি মার্ক আসতে পারে তা না, জেনারেল নলেজের অনেকটা মার্কস আসতে পারে এই চ্যাপ্টার থেকে। তাহলে আপনি ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখেন, এত ইম্পর্টেন্ট হবে, আপনার জীবনের যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন। জীবনের যে কোনো এক্সামে আপনি বসে এই নলেজ থেকে যদি আপনার এই চ্যাপ্টার থেকে এই নলেজ রিলেটেড যদি আপনার কোয়েশন আসে, আপনার মিস করবেন না, লটারি মারে আসবেন না, একদম ফুল কনফিডেন্স নিয়ে দিয়ে আসবেন। তারপরে দেখেন 1608 সালে ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে এবং এস্টাবলিশ হয় সুরতের মধ্যে, এবং অনেক পরে চায়নার মধ্যেও গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চায়নার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গিয়েছিল 1676-এ। মনে রাখবেন চায়নার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গিয়েছিল ট্রেড করার জন্য, চায়নার মধ্যেও গিয়েছিল, চায়নার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গিয়েছিল 1676 সালে অর্থাৎ 1676 সালে। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসল মুদ্রা কী ছিল, ওরা কী করতো? ওরা ট্রেডের জন্য এসেছিল, ট্রেড মিনস ব্যবসা। তো ওরা কী ব্যবসা করতো কখন এক্সামে আসে? পিএসসির যদি আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার উঠিয়ে দেখেন, ইউপিএসসির দেখেন, দিশা পাবলিশারের একটি বুক রয়েছে লাস্ট 25 ইয়ার্সের ইউপিএসসি পেপার সলভ করে পাবলিশ করেছে। ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার যদি আপনি দেখেন তখন দেখবেন রিজনিং অ্যান্ড এজারশন থাকে বেশিরভাগ কোয়েশনে। এখনকার এক্সামে বেশিরভাগ রিজনিং এজারশন চলে আসে, রিজন এজারশন, কজ এফেক্ট ওগুলি থাকে বেশিরভাগ। তো যদি আপনাকে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটি অপশন দিয়ে দিল কী কী বস্তু দিয়ে ট্রেড করতো, তখন আপনাকে জানা প্রয়োজন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কোন বস্তু দিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করতো। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট অফ অল সিল্ক নিয়ে ওরা ব্যবসা করতো, সিল্কের ব্যবসা করতো। তারপরে ওরা কটনের ব্যবসা করতো। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা রয়েছে তারা সিল্কের, কটনের, তারপর হচ্ছে এই ইন্ডিগোর ওরা ব্যবসা করতো। তারপর ইন্ডিগোর ব্যবসা, তারপরে ওরা আফিংয়ের ব্যবসা করতো, তারপরে ডাইটিয়ের ব্যবসা করতো। এই কয়েকটি পয়েন্ট মনে রাখবেন। ফার্স্ট অফ অল ওরা ইন্ডিগোর ব্যবসা করতো, তারপরে ওরা আফিংয়ের ব্যবসা করতো, তারপরে টি লিভের ব্যবসা করতো, তারপরে কটনের ব্যবসা করতো, সিল্কের ব্যবসা করতো। এগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতো। তারপর হচ্ছে আমরা তো বেঙ্গল নিয়ে জানবো, এই বেঙ্গল নিয়ে জানার পূর্বে বেঙ্গলের একটি পয়েন্ট জেনে নিই। বেঙ্গলের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়, মনে রাখবেন 1651-এ ইন বেঙ্গলের মধ্যে এস্টাবলিশ হয়
বেঙ্গলের মধ্যে এস্টাবলিশ হয় 1651-এ, অর্থাৎ 1651 সালে বেঙ্গলের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়। কোথায় এস্টাবলিশ হয় তাও এক্সামে আসতে পারে। এস্টাবলিশ হয় অর্থাৎ হুগলি রিভারের পাড়ে, হুগলি রিভারের পাড়ে বেঙ্গলের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়। মনে রাখবেন, বেঙ্গলের মধ্যে হুগলি রিভারের পাড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1651-এ এস্টাবলিশ হয়। এতটুকু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে জানা শেষ। এখন আমরা জানবো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন জানলাম আমরা জানা তো আমাদের ডাইরেক্টলি ভাইসরয়, জেনারেল অফ ইন্ডিয়া বা জেনারেল অফ আমরা বেঙ্গল আমরা জানতে পারি, গভর্নর জানতে পারি, কিন্তু কেন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানলাম? কেননা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে ওই জেনারেল এবং গভর্নর জেনারেল এগুলি এই পোস্টের নামগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এসেছিল। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগে দিয়ে যাই, দেখবেন আপনার কীভাবে আমরা পয়েন্টটি লিঙ্কেজ করে নিয়ে আসছি, তারপরে গিয়ে দেখবেন এত ইজিলি আপনি বুঝতে পারবেন এবং প্রতিটা পয়েন্ট আপনার জন্য, সবার জন্য, আমার জন্য ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এখন আমরা বেঙ্গল নিয়ে একটু আলোচনা করি। বেঙ্গল, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কখন স্থাপিত করা হয়, কে স্থাপিত করেছিলেন এবং বেঙ্গলের প্রথম শাসক কে ছিলেন, লাস্ট শাসক কে ছিলেন, পাওয়ারফুল রুলার কে ছিল, এগুলো আমরা জানব। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্থাপন করা হয়, মনে রাখবেন, 1717-এ, অর্থাৎ 1717 সালে ফার্স্ট বেঙ্গল এস্টাবলিশ করা হয়, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এস্টাবলিশ করা হয় বাই মুর্শিদ কুলি খান, বাই মুর্শিদ কুলি খান। তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এস্টাবলিশ করা হয় 1717-এ বাই মুর্শিদ কুলি খানের দ্বারা। তারপর দেখেন এই মুর্শিদ কুলি খানের আরও কয়েকটি নাম রয়েছে। মুর্শিদ কুলি খানের আরেকটি নাম রয়েছে যেমন মোহাম্মদ হাদি, মুর্শিদ কুলি খানের আরেকটি নাম হচ্ছে মোহাম্মদ হাদি। মুর্শিদ কুলি খানের আরও একটি নাম রয়েছে মির্জা হাদি মোহাম্মদ খান অথবা মির্জা হাদি জাফর খান। আমরা দেখলাম মুর্শিদ কুলি খান ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্থাপন করেছিলেন 1717-এ এবং ওনার তিনটি নাম রয়েছে। এক নম্বর হচ্ছে মুর্শিদ কুলি খান, মোহাম্মদ হাদি, তারপর নাম হচ্ছে মির্জা হাদি জাফর খান, তিনটি নাম রয়েছে। আর আগেরকার যুগের নবাব যারা হতেন বা রাজা হতেন, ওনাদের বিভিন্ন ধর্মাবলম্বী থেকে নাম রাখতেন। যেমন সনাতন ধর্মাবলম্বী নাম রাখতেন, শিখ ধর্মাবলম্বী নাম রাখতেন, যে ধর্মকে পছন্দ করতেন ওই ধর্মাবলম্বী নাম রাখতেন। তো আমরা যদি দেখি মুর্শিদ কুলি খান, যিনি বেঙ্গলের একজন পাওয়ারফুল নবাব ছিলেন, বেঙ্গলের ফাউন্ডার বলা হয়, বেঙ্গল স্থাপন করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এই মুর্শিদ কুলি খানও তিনি পছন্দ করে ওনার একটি সনাতন ধর্মাবলম্বী নাম রেখেছিলেন, অর্থাৎ হিন্দু নাম রেখেছিলেন। ওনার হিন্দু নাম হচ্ছে সূর্য নারায়ণ মিশ্রা। ওনার হিন্দু নাম হচ্ছে, এত ইম্পর্টেন্ট হিন্দু নেম, মনে রাখবেন এক্সামে আসে, সূর্য নারায়ণ মিশ্রা। ওনার হিন্দু নাম হচ্ছে সূর্য নারায়ণ মিশ্রা। মুর্শিদ কুলি খানের হিন্দু নাম হচ্ছে সূর্য নারায়ণ মিশ্রা। মনে রাখবেন এক্সামের মধ্যে আসবে মুর্শিদ কুলি খানের হিন্দু নাম হচ্ছে সূর্য নারায়ণ মিশ্রা। এতটুকু আমরা মুর্শিদ কুলি খান নিয়ে জানলাম। তারপরে দেখেন মুর্শিদ কুলি খান যখন তিনি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্থাপন করেন এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ক্যাপিটাল বানান হচ্ছে মুর্শিদাবাদকে ক্যাপিটাল বানান। লিখে নেবেন, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ক্যাপিটালকে উনি মুর্শিদাবাদকে বানান। সবগুলা লিখতে গেলে একটু ক্লাস লং হয়ে যাবে, তাই আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। মুর্শিদ কুলি খান ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্থাপন করেন 1770-তে এবং তিনি ওই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ক্যাপিটাল স্থাপন করেন মুর্শিদাবাদের মধ্যে। তারপর জানি আমরা বেঙ্গলের তখন এরিয়া কী ছিল, কতটুকু জায়গা ধরে বেঙ্গল ছিল। তো বেঙ্গলের তখনকার এরিয়া ছিল
পুরাটা ওয়েস্ট বেঙ্গল ছিল। ওয়েস্ট বেঙ্গল তখন অখণ্ড ভারত ছিল, তখনও পর্যন্ত তো অখণ্ড ভারত চলছিল। তো আমরা এই জন্য একটু ভালো করে বোঝার চেষ্টা করব। পুরাটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এই বেঙ্গলের মধ্যে ছিল। তারপরে বিহার ছিল, উড়িষ্যা ছিল, আসামও ছিল, এই বেঙ্গলের মধ্যে পড়ছিল। আসামের অনেকটা এরিয়া বেঙ্গলের মধ্যে ছিল এবং পুরাটা বাংলাদেশ বেঙ্গলের মধ্যে ছিল। যখন বেঙ্গলটা স্থাপন করেন মুর্শিদ কুলি খান 1717-এ, আমরা যখন হিস্ট্রির টাইমলাইন দেখব অথবা আমরা পলিটিক্যালের টাইমলাইন দেখব, পলিটিক্যাল নিয়ে স্টাডি করব, পলিটি নিয়ে, তখন দেখব যে আবার আমরা দেখেছি 1905-এ কার্জনের দ্বারা বেঙ্গলকে আবার বিভাজিত করা হয়। আবার ওই বিভাজনটা উচ্ছেদ করা হয়, আমরা জানি মলমেন্টু অ্যাক্ট আসে, তারপরে 1911-এ আবার ওই বাতিল করা হয়। তো আমরা এগুলি পরবর্তী ক্লাসে জানবো, এত ইন্টারেস্টেড ক্লাসগুলি রয়েছে। আর আশা করি আপনারা যদি রেগুলার ক্লাস করেন, পলিটি, তারপরে ইকোনমি, তারপরে হিস্ট্রি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে আপনার রয়েছে মডার্ন আপনার যে হিস্ট্রি রয়েছে, এনসিয়েন্ট হিস্ট্রি রয়েছে, এগুলি মেডিয়েবল হিস্ট্রি, কোনো ডাউট থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনার মাতৃভাষা শিখছেন, আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝতে পারবেন আপনি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যখন আমরা যদি দেখি, সভ্যতা, ফার্স্ট সভ্যতা হচ্ছে ইজিপশিয়ান সভ্যতা, সেকেন্ড হচ্ছে মেসোপটামিয়ান, তার হচ্ছে চাইনিজ, এভাবে 4টি সভ্যতা এসেছিল, মেসোপটামিয়ান, ইজিপশিয়ান, চাইনিজ অ্যান্ড ইন্ডাস ভ্যালি। আমরা ইন্ডাস ভ্যালি সভ্যতার মানুষ। এভাবে আমরা যখন এনসিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত আমরা চলে আসবো, হিস্ট্রি, একদম হিস্ট্রির মধ্যে কোনো ডাউট থাকবে না। আমি হিস্ট্রিকে অনেক ক্লোজলি দেখেছি, কারণ আমার ডিগ্রির মধ্যে হিস্ট্রি অনার্স ছিল। তো আমি হিস্ট্রিকে অনেক ক্লোজলি দেখেছি, তাই হিস্ট্রিটা আমার জন্য এত ইন্টারেস্টেড সাবজেক্ট। তো আমি চেষ্টা করব যে আপনাদের জন্য যাতে একটি টাইমলাইন তৈরি করে সিস্টেমেটিক ওয়েতে একটি ইন্টারেস্টেড সাবজেক্ট হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর এগুলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আপনি যদি এক্সাম ক্র্যাক করতে চান এগুলি লাগবেই। আর হিস্ট্রি অ্যান্ড পলিটি আর ইন্টার রিলেটেড। তো আমরা দেখেছি 1717-এ বেঙ্গল, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্থাপন করেন মুর্শিদ কুলি খান, এবং এরিয়া ছিল তখনকার, মুর্শিদ কুলি খানের কয়েকটি নাম দেখেছি, হিন্দু নামও দেখেছি আমরা। এরিয়া ছিল ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আসাম এন্ড পুরোটা বাংলাদেশ মিলে। এখন আমরা দেখব যে মুর্শিদ কুলি খান যখন বেঙ্গল স্থাপন করলেন, তিনি কতটা সাল পর্যন্ত, কত সময় পর্যন্ত তিনি বেঙ্গলের মধ্যে রাজত্ব করেছিলেন। তিনি বেঙ্গলের মধ্যে বেশি দিন রাজত্ব করতে পারেননি, তখন তিনি ওল্ড ছিলেন যখন বেঙ্গল স্থাপন করেন। তিনি অনলি 1727 অবধি পর্যন্ত তিনি বেঙ্গলের শাসন করতে পারেন। তো ফার্স্ট যদি বেঙ্গলের শাসন, বেঙ্গলের ফাউন্ডারকে আপনি এক্সামে আসলে বলতে পারবেন। তারপরে দেখেন বেঙ্গলের ফার্স্ট ফাউন্ডার বা ফার্স্ট শাসক আমরা জানি কে, মুর্শিদ কুলি খান। এখন সেকেন্ড শাসন কে কখনো আসতে পারে যে মুর্শিদ কুলি খানের পর কে বেঙ্গলের মধ্যে রাজা হয়েছিলেন বা নবাব হয়েছিলেন এবং বেঙ্গলকে শাসন করেছিলেন, এক্সামের মধ্যে আসতে পারে, ইম্পর্টেন্ট মনে রাখবেন, সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ। তো সেকেন্ড বেঙ্গলের নবাব হচ্ছেন সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ, কিন্তু তিনি পাওয়ারফুল নবাব ছিলেন না। পাওয়ারফুল নবাব আমরা দেখব 3জন ছিলেন। এরপর আমরা পরের পয়েন্টে নিয়ে আসছি পাওয়ারফুল নবাব কে ছিলেন। তারপর হচ্ছে দেখেন থার্ড বেঙ্গলের নবাব হচ্ছেন সরফরাজ খাঁ। ও 3জন নবাব, প্রথম থেকে 3জন জেনে নিলে কোনো অসুবিধা নেই, এক্সামে আসবে। প্রথম নবাব আসতে পারে, সেকেন্ড নবাব আসতে পারে, থার্ড নবাব আসতে পারে। তো ফার্স্ট হচ্ছেন মুর্শিদ কুলি খান, সেকেন্ড হচ্ছেন সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ, থার্ড হচ্ছেন সরফরাজ খাঁ। তো আমরা দেখে নিলাম 3জন বেঙ্গলের প্রথম 3জন নবাব এবং বেঙ্গল কখন স্থাপন করা হয়, এরিয়া দেখে নিলাম। এখন আমরা দেখব পাওয়ারফুল 3জন নবাব। মনে রাখবেন মুর্শিদ কুলি খানের কখনো এক্সামে চলে আসে, মুর্শিদ কুলি খানের বাবার নাম কী ছিল? মুর্শিদ কুলি খানের বাবার নাম ছিল হাজি শাফি ইস্পাহানি। হাজি শাফি ইস্পাহানি মুর্শিদ কুলি খানের বাবার নাম ছিল, হাজি শাফি ইস্পাহানি, লিখে নেবেন। তো এরপর পয়েন্ট হচ্ছে যে পাওয়ারফুল নবাব অফ বেঙ্গল। পাওয়ারফুল নবাব অফ বেঙ্গল আমরা দেখব কে ছিলেন। বেঙ্গলের পাওয়ারফুল নবাব কে ছিলেন আমরা দেখে নিব। বেঙ্গলের পাওয়ারফুল নবাব কে ছিলেন? তো ফার্স্ট অফ অল বেঙ্গলের পাওয়ারফুল নবাব 1 নম্বর হচ্ছেন মুর্শিদ কুলি খান। তারপর হচ্ছেন সেকেন্ড পাওয়ারফুল নবাব হচ্ছেন আলীবর্দী খান, যিনি নবাব সিরাজউদ্দৌলার বাবা আলীবর্দী খান।
তারপর হচ্ছেন থার্ড হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা বা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার ফুল নাম হচ্ছে নবাব মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তো পাওয়ারফুল বেঙ্গলের নবাব ছিলেন তিনজন। ফার্স্ট যিনি ফাউন্ডার মুর্শিদ কুলি খান, সেকেন্ড হচ্ছেন আলীবর্দী খান যিনি নবাব সিরাজউদ্দৌলার বাবা, এবং থার্ড হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। তো এক্সামের মধ্যে কখনো আসে বেঙ্গলের পাওয়ারফুল নবাব প্রথম কে ছিলেন, বেঙ্গলের পাওয়ারফুল নবাব থার্ড কে ছিলেন, এক্সামের মধ্যে আসে। তো আপনারা লিখে নেবেন। তারপর হচ্ছে কখনো এক্সামের মধ্যে আসে যে লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব কে ছিলেন বেঙ্গলের। তো লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। যদিও এক্সামের মধ্যে আসে যে লাস্ট পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট নবাব কে ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা। এতটুকু আমরা জেনে নিলাম। তারপর আমরা চলে যাব ব্যাটেল অফ পলাশি পর্যন্ত। তো মনে করেন বেঙ্গল স্থাপন হয়ে গিয়েছে, বেঙ্গল নিয়ে আমরা জেনে নিলাম, বেঙ্গলের ফাউন্ডারও জেনে নিলাম। এখন লাস্ট ইন্ডিপেন্ডেন্টে যখন চলে এসেছি তাহলে ব্যাটেল অফ পলাশি চলে আসবে। এখন আমরা দেখব ব্যাটেল অফ পলাশি নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এগুলি চলে আসবে। এগুলি আমরা মেন থিম, এগুলি আলোচনা করা হবে। ব্যাটেল অফ পলাশি ভালো করে বুঝবেন। এই জায়গায় আমি ব্যাটেল না লিখে ওয়ার কেন লিখলাম না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার অ্যান্ড ব্যাটেল? ব্যাটেল আর ওয়ারের মধ্যে ডিফারেন্স কী হতে থাকে অনেক সময় কেউ জিজ্ঞাসা করতে পারে। এক্সামে যদি নাও আসে, এটি হচ্ছে নলেজের ব্যাপার। তো মনে রাখবেন ব্যাটেল অ্যান্ড ওয়ারের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। ব্যাটেল হচ্ছে যখন দুই বা তার অধিক সৈন্যর মধ্যে নির্দিষ্ট টাইম ফিক্স করে নির্দিষ্ট জায়গার মধ্যে শুধু সৈন্যর মধ্যে যখন ঝগড়া হয় তখন তাকে ব্যাটেল বলা হয়। আর যখন দুই বা তার অধিক রাষ্ট্র, সৈন্য হতে পারে, রাষ্ট্র হতে পারে, রাষ্ট্রের সৈন্য হতে পারে, হঠাৎ করে সাডেনলি কোনো যুদ্ধ হয় এবং এই যুদ্ধের ফলে পুরা সমগ্র দেশের মধ্যে যুদ্ধ ফেলে যায় এবং সাথে সিপাহীরাও ক্ষতি হয়, দেশেরও ক্ষতি হয় এবং সাধারণ জনসাধারণের ক্ষতি হয়, মানুষের জীবন নষ্ট হয়, গড় উচ্ছেদ হয়, এই ধরনের ওয়ারকে, এই ধরনের যুদ্ধকে ওয়ার বলা হয়। আর যে যুদ্ধকে ফিক্স করে, টাইম ফিক্স করে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেনাপতি নিয়ে শুধু সেনাপতির মধ্যে যুদ্ধ হয় তাকে ব্যাটেল বলা হয়। আশা করি ব্যাটেল আর ওয়ারের মধ্যে কোনো আপনাদের ডাউট থাকবে না। তো ব্যাটেল অফ পলাশি কেন বলা হয়? কখনো কি প্রশ্ন করেছেন আপনাদের স্কুলের বা কোনো স্যারকে যে পলাশি যুদ্ধ কেন বলা হয়? উনি বলে পলাশির জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল এই জন্য বলা হয়। হ্যাঁ, কলকাতা থেকে 160 কিলোমিটার উত্তরে যদি যান আপনি দেখবেন হুগলি নদী এবং ভাগীরথী নদীর কিনারে একটি গ্রাম রয়েছে, ছোট্ট গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে পলাশি। আর এই গ্রামটির পাশে পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। এই জন্য এই ব্যাটেলটির নাম দেওয়া হয়েছে ব্যাটেল অফ পলাশি। এবং আমরা এখন ব্যাটেল অফ পলাশি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সিপাহী বিদ্রোহ নিয়ে কিছু আলোচনা করব, তারপরে আমাদের ক্লাস আজকের জন্য স্টপ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই ব্যাটেল অফ পলাশি হয়েছিল 23 জুন 1757-এ। সবাই আমরা জানি, একদম কমন একটি প্রশ্ন। এক্সামে কখনো আসবে না ব্যাটেল অফ পলাশি কখন এসেছিল, কখন হয়েছিল। ব্যাটেল অফ পলাশি কখন হয়েছিল সবাই জানে, কমন প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে, আমি দেখেছি, আমার চোখে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে প্রশ্ন আসবে কোন তারিখে ব্যাটেল অফ পলাশি হয়েছিল। নিচে অপশন থাকবে 23 জুন, 28 জুন, 28 মার্চ, 29 মার্চ, এরকম দেওয়া থাকবে। তখন আপনার তারিখটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি তারিখটা লিখে নিলাম যে 23 জুন 1757-এ। যদিও পলাশি থেকে প্রশ্ন আসে যে ডেট থেকে, তাহলে আসবে তারিখটা, কত তারিখে ব্যাটেল অফ পলাশি যুদ্ধ হয়েছিল। তো আমরা দেখেছি ব্যাটেল অফ পলাশি হয়েছে 23 জুন 1757-এ। তো ব্যাটেল অফ পলাশি একটু বুঝে নেই আমরা দেখেছি বেঙ্গলের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে হুগলি নদী রিভারের কিনারে 1651-এ। তারপর তো ট্রেড চলছে, ওনারা ট্রেড চালাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইভাবে করতে করতে যখন লাস্ট সময় এসে যায় পলাশির যুদ্ধ, তখন রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার সাথে একটি যুদ্ধের জন্য পত্র প্রেরণ করেন। তখন সিরাজউদ্দৌলা, তিনি পাওয়ারফুল একজন নবাব ছিলেন, আমরা দেখেছি বেঙ্গলের। তিনি কি করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং ওনার প্রধান যে সেনাপতি ছিল মীর জাফর বলা হয়, ওই মীর জাফর কী করলো, রবার্ট ক্লাইভের সাথে হ্যান্ডশিপ করে নিল। যে রবার্ট ক্লাইভ মীর জাফরকে বুদ্ধি দিয়েছিল যে রবার্ট ক্লাইভ, মীর জাফর তুমি তো দেখো একজন সেনাপতি, যার সেনাপতি, তুমি কখনো নবাব হওয়ার স্বপ্ন দেখতে পারোনি, হবেই না তুমি নবাব কখনো, কেননা নবাব সিরাজউদ্দৌলার পরে তার সাকসেসর যারা আসবে তারাই নবাব হবে। তো আমি তোমাকে একটি অপশন দিচ্ছি, তুমি যদি আমার সাথে চলে আসো তাহলে আমি তোমাকে নবাব বানিয়ে দেবো। আর সেম এই ঘটনাটাই ঘটেছিল। না হয় কখনো আমি বলবো রবার্ট ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে হারাতে পারতেন না।
রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ চলছিল। এত গমসান একটি যুদ্ধ হয়েছিল, বড় একটি যুদ্ধ হয়েছিল পলাশির ময়দানে বা হুগলি নদী, ভাগীরথী নদীর কিনারে পলাশি গ্রামের পাশে। তখন এই যুদ্ধের মধ্যে অনেক সেনাপতি ঘায়েল হয় এবং যুদ্ধ যখন জয়লাভ করতে যাচ্ছিলেন জনাব সিরাজউদ্দৌলা, তখন কি হয়, যুদ্ধের মধ্যে এই মীর জাফর ধোঁকা দিয়ে এই রবার্ট ক্লাইভের সাথে চলে যায়। আর তখনই নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের মধ্যে হেরে যান। আমি বলবো রবার্ট ক্লাইভ কখনো যুদ্ধে জিতেনি, অর্থাৎ ধোঁকা দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজউদ্দৌলা হারার পর ও এখন মেইন পয়েন্টগুলি আসছে। নবাব সিরাজউদ্দৌলা যখন হেরে যান, তারপর কোন আসতে পারে যে নবাব সিরাজউদ্দৌলার পর বেঙ্গলের নবাব কি হয়েছিলেন নাকি হয়েন নাই? হ্যাঁ, বেঙ্গলের নবাব হয়েছিলেন। মীর জাফরকে ওরা কয়েকদিন নবাব বানিয়েছিল, কিন্তু আন্ডার দ্য লিডারশিপ অফ রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের লিডারশিপে উনি নবাব ছিলেন, কিন্তু তো নামে নবাব ছিলেন, ইমেজ শুধু নবাব, কিন্তু কোনো কাজ ছিল না ওনার। তারপর মীর জাফরের পরে মীর কাসিম আসে, এদিকে আমরা যাচ্ছি না। আমরা এখন জানবো কীভাবে পোস্টগুলি আসলো, গভর্নর, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয়, এগুলি আমরা জানবো এখন। তো যখন ব্যাটেল হয়, ব্যাটেল হওয়ার পর ধোঁকা দিয়ে রবার্ট ক্লাইভ জিতে যায় এবং নবাব সিরাজউদ্দৌলা হেরে যান। নবাব সিরাজউদ্দৌলার পর রবার্ট ক্লাইভে কী করে শাসন শুরু করে বেঙ্গলের মধ্যে, এবং ফার্স্ট যদি প্রশ্নের মধ্যে আসে, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছেন রবার্ট ক্লাইভ। ভালো করে বুঝবেন, কখনো গভর্নর জেনারেল আসবে, কখনো গভর্নর জেনারেল অফ বেঙ্গল আসবে, কোনো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আসবে, আপনার কনফিউজ ক্রিয়েট হবে। এই জন্য ভালো করে বুঝবেন, এত কনফিউশন একটি চ্যাপ্টার, কনফিউজওয়ালা চ্যাপ্টার। আপনাকে যদি ভালো করে না বুঝেন তাহলে কনফিউজ হয়ে যাবেন। খেয়াল করেন, পলাশি যুদ্ধের পর রবার্ট ক্লাইভ বেঙ্গলের ফার্স্ট গভর্নর হয়েছিলেন। এই পোস্টটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা দেওয়া হয়েছিল। তো ফার্স্ট বেঙ্গলের গভর্নর রবার্ট ক্লাইভ। তখনকার সময়ে যে প্রভিন্সগুলি রয়েছিল, যেমন মাদ্রাস রয়েছে, এখনকার মুম্বাই, আগের সময়ে বোম্বে বলা হতো, বোম্বে, মাদ্রাস, এই প্রভিন্সগুলির ইন্ডিপেন্ডেন্ট গভর্নর ছিলেন। এইভাবে পলাশি যুদ্ধের পর থেকে নিয়ে 1773 অবধি পর্যন্ত, অর্থাৎ 1773 মধ্যে রেগুলেটিং অ্যাক্ট আনা হয়। রেগুলেটিং অ্যাক্ট যখন 1773-তে আসে, তখন এই যে রবার্ট ক্লাইভ ছিলেন, যে পোস্টের মধ্যে গভর্নর বলে পোস্টটি ছিল, এই পোস্টের নামটিকে চেঞ্জ করে তখন বানানো হয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। মনে রাখবেন, গভর্নর জেনারেল কখন বানানো হয়? যখন পলাশি যুদ্ধ শেষ হয়, এরপরে রবার্ট ক্লাইভ বেঙ্গলের কি বলেন, গভর্নর বনেন। গভর্নর এইভাবে চলতে থাকে 1773 অবধি পর্যন্ত। 1773-তে আসে রেগুলেটিং অ্যাক্ট আসার পর এই যে পোস্টটি রয়েছিল গভর্নর বলে যে পোস্টটি রয়েছিল, এই গভর্নর পোস্টটিকে চেঞ্জ করে গভর্নর জেনারেল বানিয়ে দেওয়া হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হয়, প্রথমে গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। প্রশ্ন যদি এক্সামে আসে, ফার্স্ট গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। এবং যদি প্রশ্নের মধ্যে আসে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, তখন আসবে যে ওয়ারেন হেস্টিং। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিং। ভালো করে বুঝে নেবেন, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিং। এবং এই পোস্টটি চেঞ্জ হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা? এই গভর্নর পোস্টটি চেঞ্জ হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে চেঞ্জ হয়েছিল 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলেন, তখন আর প্রভিন্সগুলির আলাদা কোনো গভর্নর থাকলেন না, তখন প্রতিটা গভর্নর এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে চলে আসলেন। যখন বোম্বে, মাদ্রাজ, তখন একই আন্ডারে চলে আসলো এবং ওয়ারেন হেস্টিংয়ের আন্ডারে সবাই কাজ করতে শুরু করলেন। তারপরে দেখেন এইভাবে চলতে থাকে। আমরা শুধু টাইমলাইনগুলো বলে দিচ্ছি যে কখন গভর্নর আসলো, কখন গভর্নর অফ বেঙ্গল আসলো, কখন গভর্নর জেনারেল আসলো, গভর্নর অফ ইন্ডিয়া আসলো, এগুলি আমরা বলে দিচ্ছি আজ আলোচনা করছি। পরবর্তী সময়ে যে নেক্সট ক্লাসগুলি হবে এক্সপ্লেন করব, এলাবোরেটলি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখন জাস্ট এই টপিকটা যেহেতু শুরু করেছি, যদি এক্সপ্লেন করতে যাই তাহলে পুরোটা দিন হলেও ক্লাস শেষ হবে না। এখন অনেকটা সময় হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি। তারপরে চেষ্টা করব যাতে 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে ক্লাসটা কমপ্লিট করার জন্য। তো দেখেন, এইভাবে রেগুলেটিং অ্যাক্ট আসার পর থেকে গভর্নর পোস্টটি চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্ট হলো এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন ওয়ারেন হেস্টিং। এইভাবে চলতে থাকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটি রয়েছে। তারপর যখন 1833-তে যখন আসে চার্টার অ্যাক্ট, অর্থাৎ চার্টার অ্যাক্ট যখন 1833-তে আসে, 1833 অর্থাৎ 1833 সালে যখন চার্টার অ্যাক্ট আসে, তখন এই অ্যাক্টটি আসার পর ওই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে পোস্টটি ছিল, ওই পোস্টটিকে চেঞ্জ করে নাম দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মনে রাখবেন,
যখন 1833 সালে চার্টার অ্যাক্ট আসে তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে 1733-তে বনেছিল, গভর্নরকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে চেঞ্জ করে চার্টার অ্যাক্ট এসে 1833 সালে এই নামটি চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে পোস্টে দিয়েছে। তখন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিক, মনে রাখবেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিক। তারপর দেখেন এইভাবে চলতে থাকে, এরপর রেভলিউশন চলে আসে। রেভলিউশন কি? 10 মে 1857, 10 মে 1857 আমরা সবাই জানি। 10 মে 1857-এ আমাদের কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল। এখন দেখেন এই সিপাহী বিদ্রোহের নায়ক বলা হয় মঙ্গল পাণ্ডেকে। মঙ্গল পাণ্ডেকে সিপাহী বিদ্রোহের নায়ক বলা হয়। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। মঙ্গল পাণ্ডেকে সিপাহী বিদ্রোহের নায়ক বলা হয়, সবাই আমরা জানি। একটি ফ্যাক্ট রয়েছে, মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় 8 এপ্রিল 1857-এ। এখন বলেন 8 এপ্রিল 57-এ যে মানুষকে ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে, এই মানুষ কিভাবে 10 মে আফটার 1 মাস পরে যে রেভলিউশন হয় এই রেভলিউশনের নায়ক কীভাবে হন? একদম সিম্পল, বুঝে নেবেন, কনফিউজ ক্রিয়েট হবে না। মঙ্গল পাণ্ডে এমন একজন ব্যক্তি, ওনাকে বলা হয় ফার্স্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। মঙ্গল পাণ্ডের পূর্বে কোনো ইন্ডিয়ান মানুষ ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে কখনো আঁখ উঠিয়ে দেখতে পারেননি, অর্থাৎ রেভলিউশন করতে পারেননি, বিদ্রোহ করতে পারেননি। তো ফার্স্ট ব্যক্তি যিনি ইন্ডিয়ান রেভলিউশন করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। এবং মঙ্গল পাণ্ডে তিনি কি করেছিলেন? 29 মার্চ, মনে রাখবেন এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি, 29 মার্চ 1857-এ উনি ওনার বন্দুক দিয়ে দুইজন সিনিয়র অফিসারকে, উনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারকে উনি হত্যা করেছিলেন। মঙ্গল পাণ্ডে একজন সিপাহী ছিলেন, তো উনি দুইজন সিনিয়র অফিসারকে হত্যা করেছিলেন। কেন হত্যা করেছিলেন মনে রাখবেন, কখনো মিসকনসেপশন কেউ দিতে পারে আপনাকে। তো হত্যা করার কারণ হচ্ছে যে রিলিজিয়াস কিছু বিলিভস রয়েছে মানুষের মধ্যে, রয়েছে। আর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা রুলার ছিলেন ওনারা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তো ওনারা ইম্পোজ করতে চেয়েছিলেন উপরে পড়া দিয়ে দিতে চেয়েছিলেন যে খ্রিস্টানিটির কিছু রুলস রেগুলেশন। এই রুলস রেগুলেশন দিতে গিয়ে কি হলো, মঙ্গল পাণ্ডের যে ধর্মাবলম্বী মানুষ, ওই ধর্মের মধ্যে বিলিভসের মধ্যে কি আঘাত আসলো। আর যখন আঘাত আসলো উনি রেভলিউশন করলেন, বিদ্রোহ করলেন এবং দুইজন সিপাহীকে 29 মার্চ, মনে রাখবেন 29 মার্চ 1857-এ উনি গুলি করে হত্যা করে নিজের বন্দুক দিয়ে। তারপরে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং 8 এপ্রিলে 1857-এ ওনাকে ফাঁসি দেওয়া হয়। ওনার সাথে আরও একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওনার নাম হচ্ছে পিউলি ফুকন। এতটুকু আমরা বুঝে নিলাম মঙ্গল পাণ্ডের সম্পর্কে। মঙ্গল পাণ্ডে 29 বছর বয়সে ওনাকে ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেছিলেন 19 জুলাই 1827-এ। এই 19 জুলাই 1827-এ অনলি মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেছিলেন। 19 জুলাই 1827-এ মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেছিলেন। আকবরপুর নামে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আকবরপুর নামক গ্রামে 19 জুলাই 1827-এ জন্মগ্রহণ করেছিলেন মঙ্গল পাণ্ডে এবং ওনার মৃত্যু হয়েছিল 8 এপ্রিল। ফাঁসি দেওয়া হয়েছিল 1857-এ, অর্থাৎ বরাকপুর নামে জায়গাতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। বরাকপুর নামে জায়গায় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। বরাকপুর নামে জায়গায় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ওনার জন্ম হয়েছিল আকবরপুর নামে জায়গায়। এবং মঙ্গল পাণ্ডের কখনো আসে, মঙ্গল পাণ্ডের ওয়াইফের নাম কী ছিল? মঙ্গল পাণ্ডের ওয়াইফের নাম ছিল উর্মিলা পাণ্ডে। আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। মঙ্গল পাণ্ডের ওয়াইফের নাম ছিল উর্মিলা পাণ্ডে। মঙ্গল পাণ্ডের ওয়াইফের নাম ছিল উর্মিলা পাণ্ডে। আমরা মঙ্গল পাণ্ডেরকে এতটুকু শিখে নিলাম। যখন আমরা 1857-এর রেভলিউশন নিয়ে আমরা এক্সপ্লেন করব তখন এগুলি আরও বিস্তারিত শিখবো। আর মঙ্গল পাণ্ডে নিয়ে এতটুকু শিখলেই চলবে। কখনো এক্সামের মধ্যে আসে যে ফার্স্ট কে যিনি ব্রিটিশের বিরুদ্ধে রেভলিউশন করেছিলেন, মঙ্গল পাণ্ডে। ফার্স্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া মঙ্গল পাণ্ডে। তারপরে মঙ্গল পাণ্ডের ফাঁসির ডেটটা আসে, মঙ্গল পাণ্ডের জন্মের ডেটটা আসে। কখনো এক্সামের মধ্যে ওনার ওয়াইফকেও জিজ্ঞাসা করা হয় যে ওনার ওয়াইফ কে ছিলেন এবং মঙ্গল পাণ্ডের সাথে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল ওই দিনে, এক্সামের মধ্যে আসে পিউলি ফুকন। তারপরে এগুলি আপনারা লিখে নেবেন, জেনে নেবেন। এবং আরও একটি প্রশ্ন আসতে পারে এক্সামের মধ্যে মঙ্গল পাণ্ডে থেকে, যে মঙ্গল পাণ্ডে
কোন নারাটি দিয়েছিলেন অর্থাৎ স্লোগানটি দিয়েছিলেন। আমি লাস্ট স্লোগানের ক্লাসে এই স্লোগানটি লিখেছিলাম, কিন্তু বাই মিস্টেকলি আমি নিচে স্লোগানে চলে যাই, এগুলি বলেনি। মঙ্গল পাণ্ডে স্লোগানটি দিয়েছিলেন মারো ফিরঙ্গি উঙ্কো, অর্থাৎ কিল দ্য ব্রিটিশার। ব্রিটিশার যারা তাদেরকে বলা হতো ফিরঙ্গি, অর্থাৎ কিল দ্য ব্রিটিশার মঙ্গল পাণ্ডে নারা দিয়েছিলেন। এই স্লোগানটিও ইম্পর্টেন্ট, মঙ্গল পাণ্ডে থেকে এক্সামের মধ্যে আসে। এবং মঙ্গল পাণ্ডের এগুলি আমরা জেনে নিলাম। এবং মঙ্গল পাণ্ডে উনি হত্যা করেন 29শে মার্চ 1857-এ, ওনাকে ফাঁসি দেওয়া হয় 8 এপ্রিল 1857-এ। এবং রেভলিউশন শুরু হয় অর্থাৎ সিপাহী বিদ্রোহ শুরু হয় 10 মে 1857। এগুলি এত ভালো করে মনে রাখবেন। এখন সিপাহী বিদ্রোহ যখন শুরু হয়ে গেল, তারপরে শেষ হয়ে গেল, আর যখনও সিপাহী বিদ্রোহ শেষ হলো তখন সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল শেষ হয়ে গেলো। আপনারা মনে রাখবেন, ভারতের মধ্যে শুধু যে এক ব্রিটিশাররা রুল করেনি, ভারতের মধ্যে এই আমরা দেখেছি নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করার পর থেকে 1757 থেকে নিয়ে 100 বছর অবধি পর্যন্ত 1857 অবধি পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করে। তারপর ডাইরেক্টলি ব্রিটিশ গভর্নমেন্ট ভারতের মধ্যে রুল করে। তখন ডাইরেক্টলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভলিউশন হয়ে যায়, উচ্ছেদ হয়ে যায়। তারপর ভারতের মধ্যে আসে ব্রিটিশ রুল ভারতের মধ্যে আসে। এবং যখন ব্রিটিশ রুল আসে, ব্রিটিশরা ডাইরেক্টলি তোমার অ্যাপয়েন্টমেন্ট করে, ভারতের মধ্যে পদগুলি অ্যাপয়েন্টমেন্ট করতে শুরু করে, ভারতকে পরিচালনা করতে শুরু করে, শাসন করতে শুরু করে, শোষণ করতে শুরু করে। তখন থেকে কি পোস্টটি তখন ওরা একটি অ্যাক্ট এনেছিল, রুলস অ্যাক্ট এনেছিল, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে একটি এনেছিল। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এনেছিল আমরা সবাই জানি 1858-এ, আফটার দ্য রেভলিউশন অফ সিপাহী বিদ্রোহ আফটার রেভলিউশন অফ 1857-এর রেভলিউশনের পরে যে অ্যাক্টটি এসেছিল, সেইটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ 1858-এর অ্যাক্ট। আর এই অ্যাক্টটি যখন আসার পরই ও যে চার্টার অ্যাক্ট আসার পর যে 1833-তে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে চেঞ্জ করে, চার্টার অ্যাক্ট এসেই এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে চেঞ্জ করে নাম দিয়ে দিল ভাইসরয়। ভাইসরয়। তখন থেকে ভাইসরয় শুরু হয়ে গেল। আর ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া হচ্ছেন লর্ড ক্যানিং। আপনারা ক্লাসটি যদি না বুঝেন তাহলে প্রথম থেকে আবারও দেখবেন। ইনশাল্লাহ আমি খুব ভালো করে এক্সপ্লেন করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনার কোনো ডাউট থাকে কমেন্ট করবেন। আবারও বলে দিচ্ছি, এই ভাইসরয়গুলি ফার্স্ট বেঙ্গলের গভর্নর হচ্ছেন আমরা দেখেছি রবার্ট ক্লাইভ। সেকেন্ড হচ্ছেন 1733-তে যখন রেগুলেটিং অ্যাক্ট আসে, নামটি চেঞ্জ করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল আমরা দেখেছিলাম কে ওয়ারেন হেস্টিং হয়েছিলেন। তারপর যখন চার্টার অ্যাক্ট আসে 1833-তে, তখন এই নামটি চেঞ্জ করে বলা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়। এবং যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে 1858-এ, তখন আবার নামটি চেঞ্জ করে ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট নামটি চেঞ্জ করে ভাইসরয় নাম দেয়। এবং ফার্স্ট ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে, ইন্টারেস্টিং হবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। একটি ক্লাস তৈরি করতে অনেকটা সময় লাগে, সময়ের প্রয়োজন, অনেকটা কষ্ট ফিল করতে হয়। তারপরে এত রেনি সিজন চলছে, তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের ক্লাসগুলি যাতে মিস না হয় উপস্থাপন করার জন্য। আপনারা সাপোর্ট করবেন। আমি দেখেছি অনেকজন কী করেন, অনেকটা ফিডব্যাক আমি পেয়েছি, অনেক আনন্দিত হয়েছি। আর আপনারা অনেক সোশ্যাল গ্রুপস রয়েছে, আপনারা শেয়ার করবেন, ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবেন। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন, আমি তত সুন্দর করে আরও উৎসাহিত হব, এবং উৎসাহিত হয়ে আমি সুন্দর করে আপনাদের জন্য ক্লাস উপস্থাপন করতে প্রস্তুত হব এবং ক্লাস উপস্থাপন করব। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং বর্তমানে ডেঞ্জার দিচ্ছেন আমাদেরকে, বর্তমানে একটু সচেতন হয়ে আমাদের থাকতে হবে। অনেক জায়গায় ফ্লাডও হয়ে গিয়েছে। আর আপনারা স্টাডি করেন, সামনে এক্সাম রয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।